আসুন আজ আমরা রাজনীতির গভীরে ডুব দেই, তবে কোনো দলকে সমর্থন বা বিরোধিতা করার জন্য নয়, বরং রাজনৈতিক পরিবর্তনের প্রক্রিয়াটাকে বোঝার জন্য। আমাদের আলোচনার কেন্দ্রে থাকছে ত্রিপুরার ধনপুর কেন্দ্রটি। এটাকে একটা কেস স্টাডি হিসেবে দেখতে পারেন, যা আমাদের দেখায় কিভাবে জনগণের রায় পুনরুদ্ধার করা সম্ভব। এই যে দেখুন ত্রিপুরার ম্যাপ, আর ঠিক এইখানে হল ধনপুর। এটা কিন্তু শুধু একটা ভৌগোলিক এলাকা নয়, এর একটা নিজস্ব ইতিহাস আছে। এখানকার ভোটারদের একটা নিজস্ব চরিত্র আছে। এই মাটি, এখানকার মানুষ আর তাদের আকাঙ্ক্ষা, এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আমাদের মূল প্রশ্নটা ঠিক এখানেই। ভাবুন তো একবার, একটা রাজনৈতিক দুর্গ যেটা ৩০ বছর ধরে অটুট ছিল, সেটা কিভাবে মাত্র ৩,৫০০ ফুটের ব্যবধানে ভেঙে পড়ল। চলুন এই জটিল ধাঁধার উত্তর খোঁজা যাক। তো প্রথমে আমরা ২০২৩ সালের নির্বাচনের ফলাফলটা একটু ব্যবচ্ছেদ করে দেখব, মানে সংখ্যাগুলো আসলে কি বলছে, আর এই বিরাট পরিবর্তনের পেছনের আসল কারণগুলোই বা কি। এই টেবিলটা দেখুন, ১৯৯৩ থেকে ২০১৩ পর্যন্ত সিপিআইএমের ভোটের হার কিন্তু ৫০% উপরেই ছিল, মানে একটা বিরাট জনসমর্থন ছিল তাদের পেছনে। কিন্তু হঠাৎ করে ২০২৩-এ এসে দেখুন সংখ্যাটা কোথায় নেমে এসেছে, সোজা ৩৪.৫৩%, মানে কয়েক দশকের স্থিতিশীলতা, আর তারপর এই আকস্মিক পতন। গল্পটা কিন্তু এখানেই। এই চারটা দেখলে তো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখুন, ২০১৩-তে বিজেপি জোটের ভোট ছিল ১% একটু বেশি, আর মাত্র ১০ বছরের মধ্যে ২০২৩-এ এসে তারা ৪২% বেশি ভোট পেয়ে জিতে গেল। অন্যদিকে সিপিআইএম এর ভোট ৫৭% থেকে কমে সোজা ৩৪%। কি অসামান্য পরিবর্তন, তাই না? ৭.৭২%। শুনতে হয়তো খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু রাজনীতিতে এইটুকুই যথেষ্ট। মাত্র ৩,৫০০ ভোটের এদিক ওদিক, আর তাতেই একটা ৩০ বছরের দুর্গ ধসে পড়ল। ২০২৩-এর ভোটের অঙ্কটা কিন্তু বেশ মজার ছিল, কারণ লড়াইটা ছিল তিনমুখী। বিজেপি পেল প্রায় ৪২%, সিপিআইএম ৩৪%। কিন্তু আসল খেলাটা ঘুরিয়ে দিল টিপরা মোথা। তাদের প্রায় ১৯% ভোট, মানে ৮,০০০-এরও বেশি। এই ভোটটা কিন্তু জেতাহারের ব্যবধানের ৩৫০০ থেকে অনেক বেশি। তার মানে এই তৃতীয় শক্তিটাই ফলাফলের আসল নির্ণায়ক হয়ে দাঁড়িয়েছিল। আর এই সংখ্যাটা দেখুন, ৯০.২৮%। এটা ছিল ভোটারদের উপস্থিতি। যখন এত বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে আসেন, তার মানে তারা পরিবর্তন চাইছেন, বা নিজেদের মতামতটা খুব জোরালোভাবে জানাতে চাইছেন। ছোটখাটো ব্যাপারও তখন বড় হয়ে দেখা দেয়। তো এতক্ষণ তো আমরা শুধু সংখ্যা নিয়ে কথা বললাম, কিন্তু সংখ্যার পেছনে তো মানুষ থাকে, তাই না? তাদের আশা, তাদের হতাশা। চলুন এবার একটু মাটির কাছাকাছি যাই, শুনি সাধারণ ভোটাররা কি বলছেন, কারণ দিন শেষে রাজনীতি তো মানুষের জন্যেই। ধনপুরের একজন বাসিন্দা কি বলছেন শুনুন। ৫ বছরের বেশি হয়ে গেল রাস্তা সারানো হয়নি। ভাবুন, একটা সাধারণ ভাঙা রাস্তা, এটা শুধু যাতায়াতের সমস্যা নয়, এটা মানুষের মনে একটা ধারণা তৈরি করে যে তাদের কথা কেউ শুনছে না। এটা উন্নয়নের প্রতিশ্রুতির অভাব। আরেকজন বাবা বলছেন, মেয়েরা ইন্টারভিউ দিয়েও চাকরি পায়নি। এই কথাটা শুধু বেকারত্বের পরিসংখ্যান নয়, এটা একটা পরিবারের স্বপ্নভঙ্গের যন্ত্রণা। যখন শিক্ষিত তরুণ তরুণীরা সুযোগ পায় না, তখন যে হতাশা জন্মায়, তার প্রভাব ভোটের বাক্সে পড়বেই। এই যে টেবিলটা, এটাকে আমরা বলতে পারি ভোটারদের অভিযোগের একটা সারসংক্ষেপ। দেখুন, রাস্তা, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা, এই সমস্যাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে মানুষের দৈনন্দিন জীবনের একেবারে প্রাথমিক চাহিদাগুলি পূরণ হচ্ছিল না। বেকারত্ব একটা বড় সমস্যা। পরিষ্কার বোঝা যাচ্ছে মানুষ মৌলিক পরিষেবাগুলো না পেয়ে ক্ষুব্ধ ছিল। এখান থেকেই একটা বড় দায়িত্বের কথা আসে। রাজনৈতিক নেতাদের বক্তৃতায় শুধু বড় বড় কথা থাকলে চলে না। প্রত্যেক নাগরিকের দৈনন্দিন জীবনের যে সম্মান, যে মর্যাদা, তার খেয়াল রাখতে হয়। একটা ভালো রাস্তা, সন্তানের জন্য একটা সুরক্ষিত ভবিষ্যৎ, এগুলো কিন্তু মানুষের অধিকার, আর সেই মর্যাদা রক্ষা করাই রাজনৈতিক বক্তৃতার আসল উদ্দেশ্য হওয়া উচিত। আচ্ছা, মানুষের অভিযোগ তো শুনলাম, এবার একটু আয়নার সামনে দাঁড়ানো যাক। মানে দলের ভেতরের অবস্থাটা কেমন ছিল। এখানে কাউকে দোষ দেওয়ার জন্য নয়, বরং সমস্যাটা ঠিক কোথায় সেটা বোঝার জন্য এই বিশ্লেষণটা জরুরি। এই সোয়াট অ্যানালিসিসটা দেখুন। দলের শক্তি কি, তার দীর্ঘদিনের ইতিহাস, তার লিগেসি। দুর্বলতা, এক ধরনের আত্মতুষ্টি চলে এসেছিল, আর নতুন প্রজন্মের সঙ্গে যোগাযোগ কমে গিয়েছিল। সুযোগ কি ছিল? বর্তমান সরকারের কাজে মানুষের মধ্যে যে ক্ষোভ, সেটা। আর ঝুঁকি, প্রতিপক্ষের বিশাল সম্পদ আর সাংগঠনিক শক্তি। আসলে হয়েছেটা কি? পুরনো শক্তিগুলো নতুন দুর্বলতার সামনে ফিকে হয়ে গেছে। আর একটু গভীরে গেলে
আমরা দলের মূল সম্পদগুলো দেখি, যেমন তার নিজস্ব ভোট ব্যাংক, বুথ স্তরের নেটওয়ার্ক, এগুলো কিন্তু খুবই মূল্যবান, কিন্তু সমস্যা হল এগুলোতে মরচে ধরে গিয়েছিল। সময়ের সাথে সাথে এদের ধার কমে গিয়েছিল। সোজা কথায়, পুরনো অস্ত্র দিয়ে নতুন যুদ্ধ জেতা যায় না। বেশ, আমরা সমস্যাগুলো তো চিহ্নিত করলাম। এখন প্রশ্ন হল, সমাধান কি? এখান থেকে বেরিয়ে আসার পথটা কি? চলুন এবার একটা কার্যকরী পরিকল্পনার দিকে নজর দেওয়া যাক, একটা ব্লুপ্রিন্ট যা দিয়ে ঘুরে দাঁড়ানো সম্ভব। এই নতুন কৌশলের নাম দেওয়া হয়েছে চতুর্মুখ মতবাদ। এর মানে হল চারদিক থেকে সমস্যা মোকাবেলা করার একটা সুসংহত পরিকল্পনা। এটা শুধু জেতার জন্য নয়, এটা মানুষের বিশ্বাস আর আস্থা দুটোই ফিরিয়ে আনার একটা রোডম্যাপ। এর 4টে মূল স্তম্ভ আছে। 1. কাদের ভোট আমাদের চাই, সে টার্গেট ঠিক করা। 2. দলের সংগঠনকে একেবারে বুথ লেভেল থেকে মজবুত করা। 3. মানুষের কাছে এমনভাবে কথা বলা যা তাদের মন ছুঁয়ে যায়, মানে সঠিক ন্যারেটিভ তৈরি করা। আর 4. পুরো প্রচারটা চালানোর জন্য যে রসদ দরকার তা জোগাড় করা। এই 4টে জিনিস যখন একসাথে কাজ করবে, তখনই সাফল্য আসবে। আর এই পুরো কৌশলটাকে বাস্তবায়নের জন্য রয়েছে একটা 90 দিনের পরিকল্পনা। এটাকে একটা সিঁড়ির মতো ভাবতে পারেন। প্রথম ধাপে তথ্য জোগাড় করা, সংগঠন গোছানো, আর শেষ ধাপে গিয়ে একেবারে চূড়ান্ত প্রচার আর ভোটের দিনের প্রস্তুতি। একটা বড় কাজকে এভাবে ছোট ছোট ধাপে ভেঙে নিলে সেটা অনেক সহজ হয়ে যায়। এই পরিকল্পনায় ভোটারদের তথ্য সংগ্রহ একটা খুব জরুরি অংশ। তবে এখানে একটা কথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে: গোপনীয়তা এবং সম্মতি। আমরা যখন কারো তথ্য নিই, তখন তাদের বিশ্বাসের মর্যাদা দিতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের আস্থাকে সম্মান করা আমাদের সবার কর্তব্য। সম্মতি ছাড়া কোনো তথ্য ব্যবহার করা কখনোই উচিত নয়। আসুন এবার একটু বড় ছবিটা দেখি। একটা নির্বাচনে জেতাটাই কি শেষ কথা? ক্ষমতার আসল উদ্দেশ্যটা কি হওয়া উচিত? শেষ কথা এটাই, লক্ষ্য শুধু একটা নির্বাচন জেতার নয়। লক্ষ্য হলো এমন একটা শাসন ব্যবস্থা গড়ে তোলা যা প্রত্যেকটা মানুষকে সম্মান দেবে, সুযোগ দেবে আর বিশ্বাস ফিরিয়ে আনবে। নির্বাচনী কৌশল তখনই সার্থক যখন সেটা মানুষের জীবনকে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করে। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন। mgr@blueprintstrategies.ai অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।